সন্ত্রাস প্রতিরোধে মুসলিম বিশ্বের নতুন সামরিক জোট গঠন। সৌদি আরবের নেতৃত্বে ৩৪ দেশের জোটে যোগ দিয়েছে বাংলাদেশ। লাভবান হবার আশা সরকারের, আর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন নিরাপত্তা বিশ্লেষকদের। স্বাগত 15 মিনিটসে। আজকের প্রধান শিরোনাম শুনছিলেন। এই খবরটির বিস্তারিত নিয়ে আমি মাহবুব হাসান থাকছি আপনার সঙ্গে। জানাবো দেশ বিদেশের আরও কিছু গুরুত্বপূর্ণ খবর, ঘটনার পেছনের ঘটনা, বিশেষজ্ঞ মন্তব্য, আর সবই আপনার জন্যে। বিশ্বব্যাপী মাথাচাড়া দেওয়ার সন্ত্রাসবাদ প্রতিরোধে নতুন সামরিক জোট গঠন করল মুসলিম বিশ্ব। সৌদি আরবের নেতৃত্বে ৩৪ দেশের এই জোটে যোগ দিয়েছে বাংলাদেশ। আর পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এর ফলে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে লাভবান হবে বাংলাদেশ। যদিও কোনো রকম আলাপ আলোচনা ছাড়া এমন জোটে যুক্ত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আইএস আন্তর্জাতিক এই জঙ্গি সংগঠনের তৎপরতায় বিপর্যস্ত ইরাক ও সিরিয়া। পশ্চিমা দেশগুলোর বিমান হামলার পরও কমছে না তাদের বর্বরতা। আইএস বিরোধী সামরিক অভিযানে জোরালো ভূমিকা রাখার জন্য মুসলিম দেশগুলোর উপর চাপ ছিল যুক্তরাষ্ট্রের। এই বাস্তবতায় মুসলিম দেশগুলোর নিরাপত্তায় নতুন সামরিক জোটের আত্মপ্রকাশ। সৌদি আরবের রাজধানী রিয়াদে স্থাপিত হবে অপারেশন সেন্টার, সেখান থেকেই চলবে জোটের কার্যক্রম। ইসলামের নামে যে চরমপন্থা ছড়িয়ে পড়ছে সেটা মোকাবেলার জন্যই এই জোট। মুসলিম দেশগুলোর প্রতি যে কোনো হুমকি মোকাবেলা করবে এই জোট। বাংলাদেশ, পাকিস্তান ও মালয়েশিয়া ছাড়াও এর সদস্য হয়েছে আফ্রিকার কয়েকটি দেশ। এই প্রক্রিয়ায় যুক্ত হতে পারে আরও অন্তত 10টি দেশ। প্রশ্ন উঠেছে, জোটে যোগ দিয়ে কি আইএসের অস্তিত্ব স্বীকার করে নিল বাংলাদেশ? আগে আমার জনগণকে জানাইতে হবে আমি যেটা যাচ্ছি, তো সেটি না করে আমি এখন বিদেশি পত্রিকায় আমার দেশের নাম দেখছি যে আমি একটু বিস্মিত। এই ধরনের জোটে যোগদান করলে স্বভাবতই আইএসের একটা টার্গেটে বা লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। না, মোটেই নয়। এটার সাথে এটা কোনো সম্পর্কই নেই। আমাদের এই এক্সট্রিমিজমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শুরু হয়েছে আজকে থেকে প্রায় 7 বছর আগে। আগে তালেবান নিয়ে বিশ্ব চিন্তিত ছিল, এখন আইএস নিয়ে চিন্তিত। তাদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হলেও হয়তো অন্য নামে, অন্য শেপে, অন্য জায়গায় এটার উত্থান ভবিষ্যতে হতে পারে। এগুলি যেন না হয় সার্বিকভাবে, এই কারণে ধারাবাহিকভাবে এই কাজগুলি। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সন্ত্রাসবাদের ঝুঁকি থেকে মুক্ত নয় বাংলাদেশও। ভবিষ্যতে এই জোট থেকে তাই সুফল মিলবে বলে আশাবাদী সরকার। বাংলাদেশ অবশ্যই লাভবান হবে। এটাকে মিলিটারি ইনিশিয়েটিভ বলা হলেও, যেমন মিলিটারি মেকানিজমের মধ্যেও কিন্তু পিস কিপিং থাকে। যেমন আমাদের দেশে বিপসট নামের একটি অর্গানাইজেশন আছে, কিন্তু সেখানে যুদ্ধ করা শেখানো হয় না। সেখানে মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আমাদের সঙ্গে এখন অতিথি হিসেবে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি 15 মিনিটসে। বেশ চমকে যাবার মতো খবর, চমক ছিল। আইএস দমনে 1 বছরেরও বেশি সময় ধরে আমরা দেখছি ওই অঞ্চলটাতে বিভিন্ন ধরনের মেরুকরণ হচ্ছে। যুক্তরাষ্ট্র, সম্প্রতি রাশিয়া যুক্ত হয়েছে, ন্যাটো আছে, ইরান, ইরাক, সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি। সেরকম অবস্থায় মুসলিম বিশ্বের নতুন একটি জোট আত্মপ্রকাশ করলো। কিভাবে দেখছেন? এ ধরনের জোট আত্মপ্রকাশ করতেই পারে, কিন্তু আমি যেটা প্রশ্ন তুলব যে যদি এটা ওআইসির নেতৃত্বে হতো তাহলে হয়তো অনেকটা স্বস্তির আমরা নিঃশ্বাস ফেলতে পারতাম। কিন্তু সৌদি আরবের নেতৃত্বে এই জোটের আমার মনে হয় না কার্যকারিতা খুব একটা বেশি আগাবে। কারণ যে আইডিওলজিক্যাল ওয়ারফেয়ার হচ্ছে এখানে, আইএস এর সঙ্গে সব থেকে ঘনিষ্ঠ সম্পর্ক যদি আইডিওলজিক্যাল ফ্রন্ট দেখি তাহলে সৌদি আরবের। যে ওয়াহাবি এক্সট্রিমিজম যেটা ছড়াচ্ছে সেটা তো সৌদি আরবিয়ার অফিসিয়াল তাদের রাজতন্ত্রের, সৌদি শাসনতন্ত্রের মূল ভিত্তি ওয়াহাবিজম। কিন্তু সেই ওয়াহাবিজমকে তারা যে লড়াইয়ের নেতৃত্ব দিবে সেটা আমার মনে হয় না। আরেকটা জিনিস, যে যেমন ধরুন তুরস্কের সম্বন্ধে যথেষ্ট এখন কথা শোনা যাচ্ছে যে যেখানে তারা শুধুমাত্র ইনফিল্ট্রেশনেই সহায়তা করছে না, তারা অস্ত্রশস্ত্র দিয়েও এই আইএস বা তার কাছাকাছি যেসব আল কায়দা সংগঠন আছে তাদেরকে সহায়তা করছে। কারণ তারা মনে করছে যে এই যুদ্ধে তাদের প্রধান প্রতিপক্ষ হচ্ছে কুর্দিশ জনগণ।
একইভাবে পাকিস্তানকে জোটে আনা হয়েছে, কিন্তু যে আফগানিস্তানে তাদের লড়াইতে তারা জোটবদ্ধভাবে অংশগ্রহণ করবে, কিন্তু পাকিস্তানের ভিতরেও যদিও সরকার বলছে তারা তালিবানের বিরুদ্ধে যুদ্ধ করছে, কিন্তু আমরা জানি যে আইএসআই সহ পাকিস্তান সেনাবাহিনীর একটা বিরাট অংশ মনে করে যে তালিবান আফগানিস্তানে একটা প্রো তালিবান সরকার প্রতিষ্ঠা করা পাকিস্তানের জন্য দীর্ঘমেয়াদী একটা সুযোগের সৃষ্টি করবে। তারপরে দেখুন যেখানে যেখানে যুদ্ধটা হচ্ছে, আমরা জানি ইরাক একটা ভঙ্গুর রাষ্ট্র হলেও সেখানে একটা সরকার রয়েছে। আমরা কিন্তু ইরাককে আমরা তাদের এই জোটের অংশীদার আমরা করিনি। ইরানের একটা বিরাট ভূমিকা রয়েছে এখানে, ইরানের সেখানে সক্রিয় অংশগ্রহণ রয়েছে, অথচ ইরান এই জোটের মধ্যে নেই। একইভাবে সিরিয়া সম্বন্ধে বলা যেতে পারে। আমার মনে হয় যে এগুলো ওই আরো অনেক চুক্তির মতো এটাও তার খুব একটা এফেক্টিভ হবে না, বিশেষ করে আমি মনে করি যে তাহলে অ্যানালাইসিসটা আসলে কিরকম দাঁড়াচ্ছে? বাংলাদেশ যে নিজেদেরকে এই জোটে যুক্ত করলো, এতে বাংলাদেশের আসলে কি লাভ হবে সন্ত্রাসবাদ দমনে নিজের দেশের ভিতরে? একই সঙ্গে ঝুঁকি কতটা থাকছে? নিশ্চয়ই আমার তো মনে হয় সৌদি আরবের বাংলাদেশের উপরে হয়তো একটা কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে, তা না হলে হয়তো আমরা এখানে জয়েন করতাম না। এর আগে আপনারা জানেন যে সৌদি আরব পাকিস্তানের উপরে যথেষ্ট চাপ সৃষ্টি করেছিল যেন ইয়েমেনের যুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী সেখানে অংশগ্রহণ করে, কিন্তু পাকিস্তানের সরকার এবং পার্লামেন্টে তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে যদি সৌদি আরব আক্রান্ত হয় তখনই কেবল পাকিস্তানি সৈন্য সেখানে যাবে। এখন সেখানে কেবলমাত্র সৌদি এয়ারফোর্স সেখানে ইয়েমেনে তারা অপারেশন চালাচ্ছে। একইভাবে সৌদি আরব অতীতেও দেখা গেছে যে দুঃখজনকভাবে সত্য, শুধু সৌদি আরব নয়, গালফের অনেকগুলো দেশ তারা চায় যে তাদের যুদ্ধ বাইরের কোনো শক্তি এসে তাদের যুদ্ধটা করে দিক, যেটা আমরা দেখেছি অতীতে, এবং তারা তাদের পে মাস্টার হবে, তারা তাদের খরচ বহন করবে। কিন্তু এ ধরনের প্রক্সি ওয়ারে বাংলাদেশের জড়িত হওয়া একদমই উচিত হবে না। এবং আমি মনে করি যে আমাদের উপরে যদি কোনো উপসাগরীয় দেশগুলো থেকে চাপ থাকেও, তা সত্ত্বেও আমাদের এখানে ডাইরেক্টলি জড়িত হওয়ার উচিত হবে না। বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ আমরা জানি ইন্দোনেশিয়া, কিন্তু ইন্দোনেশিয়া এখানে আসেনি, এবং আমার মনে হয় না মালয়েশিয়ার মতো দেশও এখানে যদিও হয়তো জয়েন করেছে কিন্তু কোনো অ্যাক্টিভ রোল সেখানে নিবে না। আফ্রিকার অনেকগুলো দেশের নাম বলা হয়েছে, এই ধরেন আপনার জিবুতি, আপনার সুদান, মালি, গ্যাবন, এগুলো আসলে তাদের সামরিক শক্তিও নাই, তারা নিজেরাও অনেক ক্ষেত্রে আক্রান্ত। সুতরাং খুব একটা যে বিরাট পরিবর্তন এখানে হবে আমার মনে হয় না। কিন্তু যেটা মেইন জিনিসটা আইডিওলজিক্যাল ওয়ারফেয়ার, সেখানে আমাদের স্বীকার করতেই হবে যে এটা একটা চরমপন্থী আদর্শ, এবং সেই আদর্শতে যদি সৌদি আরব সরে আসে এবং তারা ওয়েলকাম করে যে একটা মডারেট ইসলামকে তারা প্রপাগেট করে, সেখানে আমার মনে হয় আমাদের তখন সহযোগিতা করাটা অনেক সহজ হবে। আচ্ছা, সম্প্রতি আমরা তো দেখেছি যে হুতি বিদ্রোহীদের দমনে সৌদি আরব ইয়েমেনে আক্রমণ করেছে তাদের উপর, এবং ভবিষ্যতে যদি কখনো বাংলাদেশে সেরকম পরিস্থিতি তৈরি হয়, বাংলাদেশের কি করার থাকবে? না, এই ধরনের পরিস্থিতি বাংলাদেশে হতেই পারে না, কারণ আপনারা জানেন হুতিরা একটা শিয়া, এবং তারা একসময় এই ইয়েমেন দুই অংশে বিভক্ত ছিল, উত্তর ইয়েমেন, দক্ষিণ ইয়েমেন। উত্তর ইয়েমেনে শিয়া ইমাম ছিলেন, তাকে হটিয়ে দিয়ে সেখানে দুটা দেশ এক করে সেখানে একটা সুন্নি প্রভাব যুক্ত একটা সরকার প্রতিষ্ঠা হয়েছে, যেটা উত্তরের শিয়ারা পছন্দ করছেন। এবং সেখানেই সৌদি আরবিয়া গত কয়েক মাসে তাদের বিমান আক্রমণে কত হাজার যে মানুষ নিরীহ হুতি তারা মারা গেছে, এবং তারা অত্যন্ত গরিব, এবং তাদের কাছে কোনো এয়ারফোর্স নাই, তাদের কাছে এই বিমান প্রতিরক্ষার জন্য যথেষ্ট শক্তি নাই, কিন্তু তারা নির্বিচারে বোমাবর্ষণ করে চলেছে, যেটা আমি বলবো যে একটা বিরাট অপরাধ, যুদ্ধাপরাধ, যেটা আসলে আমরা আমাদের দৃষ্টি তাদের কাছ থেকে সরিয়ে নিয়েছি জাস্ট বিকজ সৌদি আরবিয়া এত শক্তিশালী এবং ইয়েমেন এত গরিব। ইশফাক ইলাহি চৌধুরী, আপনার কাছে আবারও আসছি, আরেকটি রিপোর্ট আছে একই বিষয়ে, আমরা একটু দর্শকদের দিয়ে আপনার মন্তব্যের জন্য তখন আসবো। সৌদি নেতৃত্বাধীন নতুন এই জোট ঘোষণার পর সদস্য দেশগুলো বলেছে বিশ্বব্যাপী মুসলিমদের ভাবমূর্তি রক্ষার জন্যই সন্ত্রাস বিরোধী এই সামরিক জোট জরুরি ছিল। সন্ত্রাসবাদের সাথে ইসলামকে মিলিয়ে ফেলার যে ষড়যন্ত্র চলছে তার মোক্ষম জবাব হবে এই উদ্যোগ।
আর মুসলিম দেশগুলোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পশ্চিমারাও। এক দশকেরও বেশি সময় ধরে চলা জঙ্গিবাদের তাণ্ডবে সবচেয়ে বেশি রক্তপাত ও ক্ষয়ক্ষতি হচ্ছে মুসলিম দেশগুলোরই। পশ্চিমা শক্তিগুলো অভিযানে নামলেও এতদিন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কোনো ভূমিকা ছিল না এসব দেশের। মঙ্গলবার সৌদি আরবের নেতৃত্বে নতুন জোটের ঘোষণা তাই বেশ আগ্রহের জন্ম দিয়েছে মধ্যপ্রাচ্যে। আরও আগেই দরকার ছিল এমন জোটের। আরব বিশ্ব ছাড়িয়ে আইএসের বিস্তার ঘটছে অন্যান্য দেশেও। তবে মনে রাখতে হবে, কেবল সামরিক জোট নয়, আদর্শিকভাবেও মোকাবেলা করতে হবে জঙ্গিদের। ছোট্ট দ্বীপরাষ্ট্র মালদ্বীপ থেকে শুরু করে 34 দেশের এই জোটে আছে বৃহৎ সামরিক শক্তি হিসেবে পরিচিত মুসলিম দেশগুলো। জোটের একমাত্র ন্যাটো সদস্য দেশ তুরস্ক বলছে মুসলিমদের ভাবমূর্তির জন্যই জরুরি ছিল এই জোট। আমন্ত্রণ পাবার পর ইতিবাচক সাড়া দিতে বিন্দুমাত্র বিলম্ব করেনি তুরস্ক, কেননা ইসলামকে সন্ত্রাসবাদের সাথে গুলিয়ে ফেলার যারা চেষ্টা করছেন তাদের জন্য এটাই সেরা জবাব। জোটকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। আইএস দমনে অভিযান আরও জোরদারের ঘোষণাও দেন তিনি। আইএস বিরোধী হামলা আরো কঠোর করা হয়েছে। অব্যাহত হামলায় এলাকার নিয়ন্ত্রণ হারানোর পাশাপাশি আর্থিকভাবেও দুর্বল হচ্ছে আইএস। আইএসের এই হত্যাকারীদের ছাড় দেয়া হবে না। জোটে কোন সদস্য দেশের ভূমিকা কি হবে তা এখনো স্পষ্ট করা হয়নি। জোটে রাখা হয়নি মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরানকে। নেই সন্ত্রাসবাদের সবচেয়ে ক্ষতিগ্রস্ত 3 মুসলিম দেশ ইরাক, আফগানিস্তান এবং সিরিয়াও। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী। আপনি যে প্রসঙ্গটি এনেছিলেন একটু ছোট করে, সেটি আমরা আরেকটু বড় আকারে দেখলাম। ইরান সেখানে নেই, অন্যতম পরাশক্তি বলা হয়ে থাকে মধ্যপ্রাচ্যে এবং খুবই ফ্যাক্টর সে তার আঞ্চলিক রাজনীতিতে। ঠিক এরকম অবস্থায় এই যে নতুন জোট যে আইএসের বিরুদ্ধে লড়াই করে আইএসকে শেষ করার যে একটা চেষ্টা তারা করছে বা উদ্যোগ তারা নিচ্ছে, সেটা কিভাবে সম্ভব ইরানকে বাদ রেখে বা ইরাককে বাদ রেখে? হ্যাঁ, নিশ্চয়ই। আমি যেটা সবসময় বলেছিলাম যে এই যুদ্ধটাকে কোনোভাবেই যেন শিয়া সুন্নি বিরোধের রূপ না নেয়, যেটা অনেকটা ইতিমধ্যে রূপ নিয়েছে। কিন্তু সেই জন্য ইরান, ইরাক, সিরিয়া, লেবানন যদিও মুসলিম মেজরিটি না, কিন্তু আরব রাষ্ট্র হিসেবে লেবাননের পার্টিসিপেশন ইজ দেয়ার। এবং ইতিমধ্যে লেবানন থেকে আপনারা জানেন যে হিজবুল্লাহ তারা আসাদ সমর্থিত বাহিনীতে তারা সাহায্য করে যাচ্ছে। সুতরাং এগুলো যদি রিজলভ না হয়, এবং সব থেকে যেটা বড় কথাটা হলো যে আমরা যদি এই আইডিওলজিক্যালি যে চরমপন্থা যে ইসলামের একটা রূপ তারা দিতে চাচ্ছে, সেটাকে যদি আমরা কমপ্লিটলি এটাকে রিজেক্ট না করি, তো শুধুমাত্র অস্ত্র দিয়ে এটা সমাধান হবে না। এবং এই সমাধান হবে না দেখেই, যেহেতু এখন আইএস প্রচন্ড চাপের মুখে আছে, আইএস এর যে খলিফা নেতা যে আবু বকর, তিনি বলেছেন যে যেখানে আছো আমাদের সমর্থন যারা করছো তারা তাদের এলাকায় থেকে আমাদের পক্ষে যুদ্ধ চালিয়ে যাও। অর্থাৎ যে ইংল্যান্ডে আছে, যুক্তরাজ্যে আছে, সে ওখানে থেকে করবে, যে আমেরিকা আছে সে সেখান থেকে সন্ত্রাসী করবে, যে ফ্রান্সে আছে এবং যে ভারতে আছে, যে বাংলাদেশে আছে, যে পাকিস্তানে আছে। এবং সুতরাং এই আইডিওলজিটা স্প্রেড করছে একটা মুসলমানদেরই একটা অংশ, বিশেষ করে যুব সমাজের একটা অংশ। তারা একটা স্বপ্নের পৃথিবী তাদের সামনে তুলে ধরা হচ্ছে, যেখানে বিশ্বব্যাপী একটা অস্থিরতা বা একটা যুদ্ধ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আইএস। তার বিপরীতেও একটা আইডিওলজি দিয়ে সেটি ঠেকানো এখন খুবই জরুরি। জনাব ইশফাক ইলাহি চৌধুরী, দুঃখিত আজকে শেষ করতে হচ্ছে, আমাকে সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। দর্শক, 15 মিনিটস আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে। দেখতে থাকুন যমুনা টেলিভিশন। সামনে থাকে, সামনে রাখে।